আশা করি সবাই ভালো আছো। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার ভিডিওগ্রাফি এবং সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা একটু হচ্ছে সবাই কমেন্ট করো। আমার কথা এবং হচ্ছে সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলো আমাকে। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলো আমাকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার সবকিছু এখানে ক্লিয়ার। ওকে, সবাই হচ্ছে একটু ঝটফট ঝটফট একটু ক্লাসে জয়েন হও ইনশাল্লাহ। আমি ক্লাস শুরু করে দিব এবং আজকে আমরা গত ক্লাসে যে টপিকস নিয়ে কথা বলা দরকার ছিল বা কথা বলার কথা ছিল, আমরা সেই টপিকসটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। আজকে আপনারা আমার পিছনে বোর্ড দেখে বুঝতে পারতেছেন, আজকে হচ্ছে যারা জিএসটি স্পেশাল অর্থাৎ যারা উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বি ইউনিট, সি ইউনিট এবং হচ্ছে এ ইউনিট থেকে পরীক্ষা দিবেন, প্রত্যেকের জন্য হচ্ছে বাংলা গ্রামারের আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। সো সবাই হচ্ছে জিএসটি স্পেশাল বাংলা ক্লাসে সবাই অ্যাড হও। পরবর্তীতে হচ্ছে আমি টোটাল ক্লাস নিয়ে হচ্ছে ক্লাসের মধ্যে ঢুকে যাবো এবং হচ্ছে একদম 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ আমি 1 ঘন্টার মধ্যে আদ্যপান্ত বাংলা গ্রামারের আদ্যপান্ত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। সবাই হচ্ছে একটু ক্লাসে জয়েন হও। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের গুচ্ছ স্পেশালের যারা হচ্ছে এখানে ক্লাস করতেছে তারা হচ্ছে ক্লাসটাকে অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে সবাই ক্লাসটা দেখতে পাবে। তো সবাই হচ্ছে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। আমাকে একটু বলেন যে আমার সবকিছু ঠিক আছে কিনা। আমি আবার, হ্যাঁ বন্ধু ঠিক আছে, তুমি আবার এক্সাম দিও, সমস্যা নাই, তুমি তো চাকরি পরীক্ষা দিবাই, তোমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তুমি ক্লাসটা করতে পারো। আসো। আমরা গত ক্লাসেই কারক নিয়ে কথা বলার কথা ছিল, অর্থাৎ আমরা কারক নিয়ে পড়তে গেছিলাম, বাট আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা ক্লাসটা করতে পারি নাই, আমরা মাঝপথে হচ্ছে ক্লাসটা অফ করে দেই। সো আজকের টপিকটা হচ্ছে আমরা কারক নিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে ভাই যে কারক শব্দের অর্থ কি, মাথা রাখবা। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে কারক শব্দের অর্থ কি ভাই? কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। আমি যদি বলি কারক কোন ভাষার শব্দ, মনে আছে কিনা আমি বলছিলাম বাংলা গ্রামারে যত টপিকস থাকবে সকল টপিকস হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আবার যদি বলা হয় কারক কোন পদ, কারক হচ্ছে বিশেষ্য পদ। কারক কোন পদ? কারক হচ্ছে বিশেষ্য পদ। আবার যদি বলা হয় কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, মাথা রাখবেন কারক ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। কারক ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? কারক ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এবার যদি বলা হয় কারকের প্রকৃতি প্রত্যয় কি হয়, মাথা রাখবা কারকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ক্রি যোগ লক।
কারকের প্রকৃতি করতে কি ক্রি যোগ নট। এখন আমরা এখানে দেখতেছি, দেখেন যে ক্রি শব্দটা, এই যে ক্রি যে ক্রিয়ামূলটা, এটা একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল। এখন এই ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। তাইলে এই যে কারক কোন প্রত্যয় সাধিত শব্দ? কারক হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। আরো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, বাংলা ব্যাকরণে যত টপিকস থাকবে প্রত্যেকটা টপিকস হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। ক্লিয়ার? এখন যেটা হবে যে কারক কাকে বলে, আমি একটা বাক্য লিখলাম, বাক্যের মধ্যে বললাম যে মেয়েরা ফুল তুলে। কি বললাম? মেয়েরা ফুল তুলে। তাহলে এখন খেয়াল করো যে তুলে ক্রিয়া কোনটা এখানে? তুলে। তাহলে দেখো এই যে ক্রিয়াপদের সাথে এই যে বাক্যের মধ্যে মেয়েরা ফুল, তাহলে এখানে মেয়েরা হচ্ছে একটা বিশেষ্য পদ, ফুল হচ্ছে এখানে জাতিবাচক বিশেষ্য পদ। তাহলে এই যে মেয়েরা এবং ফুল দুইটাই হচ্ছে এখানে কি ভাইয়া? নাম পদ। তাহলে এই বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় কারক। তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। খাতায় লিখে নেন, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? তাকে বলা হয় কারক। এখন আসো যে আমাদের বাংলা গ্রামারে কারকটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের বাংলা গ্রামারে কারকটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমাদের বাংলা গ্রামারে কারকটাকে হচ্ছে 6 ভাগে ভাগ করা হয়। তাহলে কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কারক কত প্রকার? 6 প্রকার। 1 নম্বর হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণকারক, 4 নম্বর হচ্ছে অপাদানকারক, 5 নম্বর হচ্ছে অধিকরণ কারক, আর 6 নম্বর হচ্ছে সম্বন্ধ কারক। খেয়াল করো কারক কত প্রকার? কারক হচ্ছে এখানে 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, সম্বন্ধকারক। অর্থাৎ বর্তমান বাংলা গ্রামার, অর্থাৎ আমাদের যে বর্তমান বাংলা একাডেমি প্রণীত যে বাংলা ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণ বই অনুসারে বাংলা ব্যাকরণের কারক হচ্ছে 6 প্রকার। সেই 6 প্রকার কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, সম্বন্ধকারক। কিন্তু আগের বই অনুসারে, অর্থাৎ আমরা যে 2017 সালে আমরা যারা এসএসসি পরীক্ষা দিছি, আমাদের বই অনুসারে, আমাদের বাংলা একাডেমি প্রণীত যে প্রমিত বাংলা ব্যাকরণ বই অনুসারে বাংলা কারকটাকে আমরা 6 প্রকার করতাম। সেখানে একটা কারক ছিল যেটা ছিল সম্প্রদান কারক। কোন কারক? সম্প্রদান কারক। তাহলে খেয়াল করো এই যে সম্বন্ধ কারক এই এখন নতুন অ্যাড করাইছে। এই সম্বন্ধ কারকের আগে আমরা পড়তাম কোন কারক ভাই? সম্প্রদান কারক পড়তাম। তাহলে খেয়াল করো এখন যে সম্বন্ধ কারকটা, আমরা সম্বন্ধ কারকটা মাত্র 5-7 মিনিট, সরি 2-3 মিনিটে আমরা সম্বন্ধ কারকটা শেষ করতে পারবো। তো আমরা সম্বন্ধ কারক নিয়ে এখন কোনো কথা বলবো না, আমরা কথা বলবো এখানে এই যে 6টা প্রকার। মাথায় রাখবেন কারক 6 প্রকার। সম্প্রদান কারক বাদে, এই যে সম্প্রদান কারক আছে এইটা বাদে বাকি 6 প্রকার হচ্ছে কারক। কিন্তু এই যে সম্প্রদান কারক এটা হচ্ছে আমাদের আগে প্রণীত আগের বই থেকে পড়ানো হয়, এবং এই সম্প্রদান কারক থেকে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় যে কোনো ভর্তি পরীক্ষায় কোশ্চেন থাকে। সো সম্প্রদান কারকটা আমাদের শিখতে হবে। মাথায় রাখবেন ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক। ক্রিয়াকে কি হতে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া, সরি কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণকারক। ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সম্প্রদান কারক।
অপাদান কারকটা হচ্ছে ক্রিয়াকে কি হতে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অপাদান কারক, আর অধিকরণটা হচ্ছে কোথায় দ্বারা প্রশ্ন করলে, কোথায় কখন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। তো তোমাকে এইগুলো মুখস্থ রাখার জন্য একটু সহজে এটার মাথায় রাখা যায়, যেমন কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, কি বললাম, কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, ক্লিয়ার। আবার বলি, কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, এই যে কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, এগুলা দিয়েও কিন্তু আমরা এটা কি করতে পারবো, মাথায় রাখতে পারবো। অর্থাৎ ক্রিয়াকে যদি তুমি কে দ্বারা প্রশ্ন করো বা কারা দ্বারা প্রশ্ন করো, যে উত্তরটা পাবা সেটা হচ্ছে কর্তৃকারক। তাহলে খেয়াল করো, আমরা যদি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটা হচ্ছে কোন কারক, সেটা হচ্ছে কর্তৃকারক। যেমন আমি বললাম, ধরো কর্তৃকারকের একটা উদাহরণ দেই, বললাম খোকা বই পড়ে, কি বললাম, খোকা বই পড়ে, তাহলে এখানে ক্রিয়া কোনটা ভাই, পড়ে, তাই এখন এটা নিচে যদি দাগ দেয় যে খোকা বই পড়ে, এখানে বললো খোকা কোন কারক, তাহলে খেয়াল করেন আমরা যদি কোশ্চেনটা করি যে কে বই পড়ে, খোকা বই পড়ে, তাহলে কে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে কোন কারক, কর্তৃকারক। এবার আসেন কারা দিয়ে, আমি বললাম ছেলেরা বল খেলে, তাহলে একটু খেয়াল করো, ছেলেরা কি খেলে, বল খেলে, কারা বল খেলে, ছেলেরা বল খেলে, তাহলে এই যে ছেলেরা দ্বারা আমি কারা দ্বারা প্রশ্ন করলাম, যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্তৃকারক, ক্লিয়ার। এবার আসো কর্মকারকটা তোমাকে দেখাই দেই, বললাম ছেলেরা ক্রিকেট বলে, আমি কেন বলটা কাইটা দিলাম একটু পরে এটা বুঝবো, আমরা করণ কারকে গেলে বুঝতে পারবা। তাহলে একটু খেয়াল করো, এই যে এখন খোকার নিচে দাগ না দিয়ে বললো বই, যে বললো খোকা কি পড়ে, বই পড়ে, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। বললাম ছেলেরা কি খেলে, ক্রিকেট খেলে, তাহলে এই যে ক্রিকেটের নিচে দাগ দিলে এটা কোন কারক ভাই, এটা হচ্ছে কর্মকারক। আশা করি ক্লিয়ার। আমি বললাম যে লাঙ্গল দ্বারা হাল চাষ হয়, তাইলে একটু খেয়াল করো কিসের দ্বারা হাল চাষ হয়, লাঙ্গল দ্বারা, তাহলে লাঙ্গল দ্বারা কোন কারক, করণ কারক। এবার আসলে সম্প্রদান কারক, দেখেন সম্প্রদান কারকের মধ্যে কি আছে, কাকে আছে, কর্মকারকের মধ্যে কি আছে, কাকে আছে। তো আমাদের এই দুইটার মধ্যে একটু পেশ লাগে, একটা জিনিস মাথায় রাখবা, আমাদের এই কারকের মধ্যে আমাদের বিভক্তিটা মুখস্থ রাখতে হয়, আমাদের বিভক্তিগুলা পারতে হয়। তো তোমরা অনেকে হচ্ছে বিভক্তি পারো না, যে নাম বিভক্তি এবং হচ্ছে ক্রিয়া বিভক্তির মধ্যে প্যাচ লাগাই ফেলো, প্যারা নাই। আমি হচ্ছে আজকে লাইভ ক্লাসের পরে আমার পেজের মধ্যে, আমার বাংলা বিদ্যা পেজের মধ্যে হচ্ছে আমি বিভক্তি নিয়ে ক্লাস আপলোড করে দিব, সেই বিভক্তির ক্লাসটা একটু ভালো করে নিবা, অথবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাস দেওয়া থাকবে, ওইখান থেকে করে নেওয়ার পর তুমি বিভক্তিটাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আসো যে সম্প্রদান কারকে মাথা রাখবা, সম্প্রদান কারকের সবসময় কোন বিভক্তি হয়, চতুর্থী বিভক্তি হয়। সম্প্রদান কারকের কোন বিভক্তিটা বসে সবসময়, চতুর্থী বিভক্তিটা বসে। একটু খেয়াল করো, আমি দুইটা দিয়ে একটু বুঝাই। আমি বললাম যে ভিখারিকে, কি বললাম, ভিখারিকে ভিক্ষা দাও, কি বললাম, ভিখারিকে ভিক্ষা দাও। এখন খেয়াল করো কাকে ভিক্ষা দিতে বলছে, ভিখারিকে ভিক্ষা দিতে বলছে, তাহলে এখানে হয় এটা কর্মকারক, না হয় এটা হচ্ছে সম্প্রদান কারক। এখন তুমি সম্প্রদান কারক কিভাবে চিহ্নিত করবা, মাথা রাখবা নিজ সত্য ত্যাগ করা অর্থ, অর্থাৎ নিজের যে অ্যাসেট গুলা থাকে অথবা নিজের যে সম্পত্তি গুলা থাকে, যে সম্পদ গুলাকে আমরা চিরতরে ত্যাগ করে ফেলি, সেই ত্যাগ করা অর্থে সবসময় কোন কারক হয়, সম্প্রদান কারক হয়। তাহলে ভিখারিকে ভিক্ষা দাও, তাহলে তুমি হচ্ছে ভিখারিকে যদি ভিক্ষাটা দাও, তাহলে সেই ভিক্ষাটার কখনো ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না, তাই এখানে ভিখারিকে হচ্ছে সম্প্রদান কারক। ভিখারিকে এখানে কোন কারক ভাইয়া, সম্প্রদান কারক। কিন্তু আমি বললাম ধোপাকে কাপড় দাও, কি বললাম, ধোপাকে কাপড় দাও,
তাহলে একটু খেয়াল করো, কাকে কাপড় দিতে বলছে? ধোপাকে। আচ্ছা, আমরা কি কাপড়টা কি ধোপাকে একেবারে দিয়ে দেই, নাকি কাজ এটা ধুয়ে দেওয়ার জন্য দিয়ে দেই? ধুয়ে দেওয়ার জন্য দেই। তাহলে এই যে ধোপাকে, তাহলে কাকে কাপড় দিচ্ছি? ধোপাকে। তাহলে আমি কাপড় আবার ফিরে পাচ্ছি। তাহলে এখানে ধোপাকে হচ্ছে কর্মকারক। ক্লিয়ার? এবার আসেন অপাদান কারক। অপাদান কারক বলছে কি হতে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আমরা প্রত্যেকটা টপিকসই কিন্তু আলাদা আলাদা ভাবে শেষ করব, তার আগে হচ্ছে আমরা একটু বেসিকটা ধরাই দিচ্ছি। একটু খেয়াল করো, অপাদান কারকের ক্ষেত্রে আমি বললাম যে গাছ হতে পাতা পড়ে। তাহলে পাতা কোথা থেকে পড়তেছে ভাই? গাছ হতে। তাহলে কি হতে পাতা পড়ে? গাছ হতে পাতা পড়ে। তাহলে এখানে গাছ হতে হচ্ছে কোন কারক ভাই? অপাদান কারক। এবার আসো অধিকরণ কারক। বললাম যে সে ঢাকা যাবে। আমি জাস্ট এখানে সিম্পল উদাহরণগুলো দিচ্ছি, জাস্ট সিম্পল, কিন্তু এখানে অনেক প্যাচ থাকবে, একটু পরে বুঝবা। বললাম সে কোথায় যাচ্ছে? ঢাকা যাচ্ছে। তাহলে এখানে ঢাকাটাই হচ্ছে ভাই কোন কারক? অধিকরণ কারক। সো ভাই এই যে বেসিক বিষয়টা, এই বেসিক বিষয়টা আমরা বুঝছি কিনা সবাই একটু ঝটফট কমেন্ট করো যে এই বেসিক বিষয়টা আমরা সবাই বুঝছি কিনা। একটু দৌড়াই কমেন্ট করো ভাই। তোমরা ক্লাস করতেছো 7-8 জন, সবাই একটু কমেন্ট করো যে বুঝতেছে কিনা। যারা 7 জন কি 8 জন ক্লাস করতেছে, তোমরা মনে রাখবা আজকের ক্লাসের পরে কারক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই বুঝছো কিনা এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন প্লিজ। বুঝলে হচ্ছে আমি এটা মুছে দিচ্ছি। আমি এরপর হচ্ছে কর্তৃকারক নিয়ে কথা বলবো। এখন আমি এটা বেসিক বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম। তো সবাই হচ্ছে একটু আমাকে ক্লিয়ার করে যে সবাই বুঝছো কিনা। তাহলে দেখো আমি আবার একটু রিপিট করে দেই। কারক কাকে বলেন? যা বা ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কারক। কিন্তু মেইনলি যে ডিপ্লি বলতে যাই যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, কি বললাম? বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। কারক কোন তত্ত্বে আলোচনা করা হয়? ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। কারক কোন প্রত্যয়সাহিত শব্দ? কারক হচ্ছে কৃত প্রত্যয়সাহিত শব্দ, তাই এটা হচ্ছে কোন পদ? কৃদন্ত পদ। এটা কোন পদ? কৃদন্ত পদ। কারক কোন পদ? বিশেষ্য পদ। কারক কোন ভাষার শব্দ? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। হ্যাঁ, সবাই বলছো যে ক্লিয়ার? ওকে, আসো এবার হচ্ছে আমরা এইবার একটা একটা করে শিখি। আমরা প্রথমে শিখবো হচ্ছে কর্তৃকারক। আমি তো গরিব টিচার, যেহেতু আমার কাছে হোয়াইট বোর্ড কি বলে স্মার্টবোর্ড নাই, তো হোয়াইট বোর্ড হচ্ছে এভাবে বুঝতে হয়। দেখ কি গ্যাস গ্যাস আওয়াজ হয়। ওকে, আমরা এবার কথা বলবো কর্তৃকারক নিয়ে। দেখো এখানে আমরা কর্তৃকারকের একদম আদ্যপান্ত বিষয়গুলো জানবো যে কর্তৃকারক আসলে কি। মনে রাখবা, কর্তা যা করে তাই কোন কারক? কর্তৃকারক। কর্তা যখন কাজ করে, কর্তা যখন নিজে নিজে কাজ করে তখন সেটা হয় মুখ্য কর্তা, কিন্তু কর্তা যা করে তাই হচ্ছে কর্তৃকারক। তাহলে আমি এটা লিখা দরকার নাই, কর্তা যা করে তাই কর্তৃকারক, এটা আমাদের বলা দরকার নাই, জাস্ট একটু তোমরা লিখা দরকার যে কর্তৃকারকটা কি, যে কর্তা যা করে তাই হচ্ছে কর্তৃকারক। এখন আরেকটা কথা বলছিলাম যে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, আমরা কি বলছিলাম? ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কোন কারক ভাই? সেটা হচ্ছে কর্তৃকারক। এখন দেখো আমি তোমাদেরকে জাস্ট উদাহরণ দেই, আমার লেখা দরকার না যে কর্তৃকারক কাকে বলে। দেখো আমি যদি উদাহরণটা দেই এভাবে, বললাম মেয়েরা ফুল তুলে। বললাম শিক্ষক কি বললাম? শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন। তারপর বললাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। একটু করে আমি দাগ দিচ্ছি। বললাম 10 মিলে করি কাজ। বললাম খোকা
বই পড়ে। আমি আর উদাহরণ দিচ্ছি না, একটু খেয়াল করে এখানে মেয়েরা, কারা ফুল তুলে? মেয়েরা ফুল তুলে। কে ব্যাকরণ পড়ান? শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন। কে কিনা বলে? কে কিনা খায়? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বললাম দশে মিলে করি কাজ। কারা মিলে করি কাজ? দশে মিলে করি কাজ। বললাম খোকা বই পড়ে। কে বই পড়ে? খোকা বই পড়ে। তাহলে একটু খেয়াল করো ভাই, এই যে মেয়েরা ফুল তুলে, কারা ফুল তুলে? মেয়েরা ফুল তুলে। আমি কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কোন কারক? কর্তৃকারক। চোখ বন্ধ করে কর্তৃকারক। বললাম শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন। কে ব্যাকরণ পড়াচ্ছেন? শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন। বললাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কে কিনা বলে? কে কিনা খায়? ছাগলে কিনা বলে পাগলে, আর পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বললাম দশে মিলে করি কাজ। বললাম দশে মিলে, কারা মিলে করি কাজ? দশে মিলে করি কাজ। বললাম খোকা বই পড়ে। কে বই পড়ে? খোকা বই পড়ে। এটা ছিল আমাদের নরমাল কর্তৃকারকের নরমাল যে বিষয়গুলা, সেই নরমাল বিষয়গুলা। এখন মাথা রাখবা এই কর্তৃকারকটা হয় চার প্রকার। কত প্রকার? চার প্রকার। আমি এটা বুঝে দিচ্ছি। কর্তৃকারক কত প্রকার? কর্তৃকারক হচ্ছে চার প্রকার। আচ্ছা আগে আমাকে একটু ক্লিয়ার করো, এটা বুঝছো কিনা সবাই? এই উদাহরণগুলো সবাই ক্লিয়ার কিনা? সবাই যদি উদাহরণটা ক্লিয়ার থাকো তাইলে হচ্ছে আমি এরপর কর্তৃকারকের প্রকার বেঁধে যাবো, তাড়াতাড়ি হচ্ছে শেষ করাই ফেলবো। তোমরা হচ্ছে এরপর এগুলোকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে প্রশ্ন সহকারে তুলে দিবা। স্যার অলওয়েজ আসি ও ইনশাল্লাহ কি বলে ক্লিয়ার করে দিব। তো সবাই এটা বুঝছি কিনা আমরা, যে এই যে এখানে উদাহরণগুলো, এই উদাহরণগুলো আমরা বুঝছি কিনা? সবাই একটু তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করেন প্লিজ, সবাই বুঝছি কিনা? সবাই বুঝছি কিনা কমেন্ট করো ভাই, তাড়াতাড়ি কমেন্ট করো। যদি বুঝে থাকো তাড়াতাড়ি কমেন্ট করো। আমি মুছে দিই। ওকে ক্লিয়ার। কিরে সামিয়া, সামিয়া তোমার কি কুমিল্লা ইউনিভার্সিটি তোমার পজিশন কত আসছিল একটু বলো তো স্যারকে। কুমিল্লা ইউনিভার্সিটি পজিশন কত ছিল? কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যারা আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছেন তাদের পজিশনটা একটু লিখেন। এবার আসেন কর্তৃকারক চার প্রকার। এক নম্বর হচ্ছে মুখ্য কর্তা। দুই নম্বর হচ্ছে প্রযোজক কর্তা। তিন নম্বর হচ্ছে প্রযোজ্য কর্তা, আর চার নম্বর হচ্ছে ব্যতিহার কর্তা। হ্যাঁ একটু খেয়াল করো, এই যে কর্তাকারক হচ্ছে চার প্রকার। কর্তৃকারক কত প্রকার? চার প্রকার। দেখবা খুব ইজিলি বইয়ের মধ্যে অনেক হাবিজাবি বলা আছে, গ্রামার বইয়ের মধ্যে অনেক হাবিজাবি বলে বলা আছে, কিন্তু আমরা এটা খুব ইজিলি ক্লিয়ার করার চেষ্টা করবো। একটু বুঝো ভাই ভাই। দেখো মুখ্য কর্তা, মুখ্য মানে হচ্ছে নিজে নিজে কাজ করা বুঝে। অর্থাৎ কর্তা যখন নিজে নিজে কাজ করবে তখন তাকে বলা হবে মুখ্য কর্তা। তাহলে মুখ্য কর্তা কি? কর্তা নিজেই হচ্ছে মুখ্য কর্তা। যেমন আমি পড়াচ্ছি, কাকে পড়াচ্ছি কি পড়াচ্ছি এটা বাদ, কথা হচ্ছে আমি পড়াচ্ছি, কি পড়াচ্ছি? ব্যাকরণ পড়াচ্ছি। তাহলে আমি নিজে নিজে কাজটা করতে, তাহলে আমি হচ্ছে এখানে মুখ্য কর্তা। যেমন আমি বললাম ছাত্ররা পড়াশোনা করে। কি বললাম? ছাত্ররা পড়াশোনা করে। কারা পড়াশোনা করে? ছাত্ররা। তাহলে এখানে দেখো তো কর্তা নিজে নিজে কাজ করতেছে কিনা? কর্তা নিজে নিজে কাজ করতেছে, তাই এই ছাত্র হচ্ছে এখানে কোন কর্তা, কোন কারক? মুখ্য কর্তা। এবার আসো আমি বললাম যে লুনা নোভেল পড়ে। বললাম কি লুনা কি পড়ে? নভেল পড়ে। নভেল
পরে, তাহলে এখানে কে নভেল পড়ে, লুনা নভেল পড়ে। তাহলে দেখো তো কর্তা নিজে নিজে কাজ করতেছে কিনা, কর্তা যদি নিজে নিজে কাজ করে তাহলে সেটা হচ্ছে কোন কর্তা, মুখ্য কর্তা। আশা করি এতটুকু ক্লিয়ার, মুখ্য কর্তা ক্লিয়ার। এবার আসেন প্রযোজক কর্তা। এবার হচ্ছে আমি ইজিলি তোমাদেরকে কথাটা বুঝাই। দেখো আমি ব্যাকরণ পড়াচ্ছি কিন্তু পড়তেছে কারা, আমার ক্লাসগুলো তো করতেছো 9 জন 10 জন ক্লাস করতেছো, তাহলে তোমরা ক্লাস করতেছো, তোমাদেরকে আমি কাজে নিয়োজিত করতেছি। অর্থাৎ কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তখন কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। বুঝো, একটু ইজিলি বুঝো। কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তখন কর্তাটাকে বলা হয় মুখ্য প্রযোজক কর্তা, আর যাকে নিয়োজিত করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আমি বুঝাইতে পারছি? আবার বলি, কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা, আর যাকে নিয়োজিত করবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যেমন আমি ব্যাকরণ পড়াইতেছি কিন্তু পড়তেছে কারা, তোমরা পড়তেছো, তাহলে আমি হচ্ছি প্রযোজক কিন্তু পড়তেছে যারা তারা হচ্ছে প্রযোজ্য। ইজিলি বুঝো। আমি বললাম যে মা শিশুকে চাঁদ দেখান। কি বললাম, মা শিশুকে চাঁদ দেখান। তাহলে দেখো তো চাঁদ দেখানোর কাজটা শিশুকে কে করতেছে, মা করতেছে। তাহলে মা হচ্ছে চাঁদ দেখাচ্ছে কাকে, শিশুকে। মা মা দেখতেছে না, দেখাচ্ছে শিশুকে। তাহলে এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। বললাম শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ান। কি বললাম, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ান। কে ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, শিক্ষক। তাহলে পড়ানোর কাজটা কে করতেছে, শিক্ষক করতেছে, কিন্তু পড়তেছে কে, ছাত্ররা করতেছে। এবার আসো ভাই, তাহলে এগুলো হচ্ছে প্রযোজক কর্তা। কিন্তু এখন আমি যদি এই শিশুর নিচে দাগ দেই, এই শিশুর নিচে দাগ দেই, তাহলে একটু খেয়াল করো, এই যে চাঁদ দেখার কাজটা, দেখানোর কাজটা কে করতেছে, মা করতেছে, কিন্তু কাজটা করতেছে কে, শিশু করতেছে। তাহলে এখানে এই শিশুটাই হচ্ছে প্রযোজ্য কর্তা। আবার বললাম শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ান। কে পড়াচ্ছে, শিক্ষক পড়াচ্ছে, কিন্তু পড়ানোর কাজ পড়তেছে কে, ছাত্র করতেছে। তাহলে ছাত্র হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। আরেকটা উদাহরণ দিয়ে যদি আমি এটা বুঝাতে যাই, মানে তিনটা তো বুঝছি, আরেকটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, বললাম রাখাল গরুকে ঘাস খাওয়ায়। কি বললাম, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখন দেখো কে ঘাস খাওয়াচ্ছে, রাখাল। আচ্ছা রাখাল কি ঘাস খাচ্ছে না, গরু ঘাস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, কিন্তু গরুকে খাওয়ানোর কাজটা করাইতেছে কে, রাখাল করাচ্ছে। তাহলে রাখাল হচ্ছে প্রযোজক কর্তা, কিন্তু এখানে গরুটাই হচ্ছে প্রযোজ্য কর্তা। ক্লিয়ার, বুঝতে পারছি? দুনিয়াতে যত ধরনের গরু আছে সকল গরুই কি প্রযোজ্য কর্তা। গরুকে তুমি ঘাস খাওয়া, গরু থেকে দুধ দোহাও, গরুরে তুমি এইটা করো ওইটা করো, তাহলে এগুলো হচ্ছে গরুটাই হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। আশা করি ক্লিয়ার। এবার আসেন ব্যতিহার কর্তা। দুটি কর্তা যখন একই কাজে লিপ্ত থাকে, বললাম সামিয়া এবং হচ্ছে দীপা। কি বললাম, সামিয়া এবং দীপা পড়াশোনা করে। কি বললাম, সামিয়া এবং দীপা পড়াশোনা করে। তাহলে একটা কাজ পড়াশোনা কিন্তু করতেছে কে, সামিয়া এবং দীপা। তাহলে দুইটা কর্তা যখন একই কাজ করবে তখন তাকে বলা হবে কোন কর্তা, তখন তাকে বলা হবে ব্যতিহার কর্তা। বললাম বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে জল খাচ্ছে কে কে, বাঘে এবং মহিষে। তাহলে বাঘে মহিষে হচ্ছে এখানে কোন কর্তা, ব্যতিহার কর্তা। বললাম রাজায় রাজায় লড়াই ওই উলুখাগড়ার প্রান্তরে। তাহলে উলুখাগড়ার প্রান্তরে যুদ্ধ করতেছে কে কে, দুইটা রাজায়। তাহলে দুইটা রাজাই হচ্ছে এখানে কোন কর্তা, ব্যতিহার কর্তা। আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু কমেন্ট করো, সবাই বুঝছি কিনা, এই কর্তৃকারকের যে প্রকারভেদ আমরা সবাই বুঝছি কিনা। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে এখানে বাঘে মহিষে হচ্ছে ব্যতিহার কর্তা। বললাম রাজায় রাজায় লড়াই কি বললাম, রাজায় রাজায় লড়াই। তাহলে এখানে রাজায় রাজায় হচ্ছে ব্যতিহার কর্তা। আমি আরেকটা বললাম যে ওই যে একটু আগে বললাম সামিয়া ও দীপা। কি বললাম, সামিয়া ও দীপা বই পড়ে।
তাহলে সামিয়া ও দীপা কি করতেছে, বই পড়তেছে, তাহলে এটা হচ্ছে বেতিয়ার করতাম। তাহলে আশা করি কর্তৃকারকের যে প্রকারভেদ চারটা অর্থাৎ টোটাল কর্তৃকারক ক্লিয়ার সবাই। আমি আশা রাখবো যে কর্তৃকারক সবাই ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার থাকেন, যারা হচ্ছে ক্লাস করতেছেন, দুই একজন করেন আমার প্যারাডাই, কিন্তু কথা হচ্ছে কমেন্ট করেন যে ক্লাসটা বুঝছেন কিনা, এতটুকু বুঝছি কিনা কর্তৃকারক। বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করো ভাই। বুঝলে আমি কর্মকারকে যাবো, কারণ সময় নাই আরো। আর আমি 45 মিনিট পড়াইতে পারবো, কারণ 8টার দিকে হচ্ছে জামাত। আমি 8টার আগে শেষ, 7টা 50 শেষ করতে হবে। তো 45 মিনিটও নাই, 35 মিনিটস আর আছে। 35 মিনিটস পর আমি শেষ করে দেবো। তো এই জন্য হচ্ছে আগে আগে তাড়াতাড়ি একটু শেষ করলে আমি তাড়াতাড়ি টপিকগুলো শেষ করতে পারবো। ক্লিয়ার? ওকে আমি মুছে দিচ্ছি। ওকে, হ্যাঁ বুঝছেন বললাম, কিন্তু আগে আগে কমেন্ট করবো ভাই, দাঁড়ায় থাকতে হয়, ঠিক আছে? এবার আসো কর্মকারক। দেখো কর্মকারকটা কি? কর্তা যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করেন তাকে কি বলা হয়? কর্মকারক বলা। খাতা লিখেন, কর্তা যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করে তাকে বলা হয় কর্মকারক। কর্তা যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করবে তাকে কি বলা হবে? কর্মকারক বলা হবে। এবং মনে রাখবা কর্মটা হয় দুই প্রকার। কর্মটা কত প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্ম, আরেকটা হচ্ছে গৌণ কর্ম। কি বললাম? কর্তা যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করে তাকে বলা হয় কর্মকারক। কিন্তু এই বাক্যের মধ্যে কর্মটা হয় দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মুখ্য মানে হচ্ছে বস্তু বুঝাবে। মুখ্য মানে কাকে বুঝাবে? বস্তুর কর্মকে বুঝাবে। আর গৌণ মানে কি? ব্যক্তি বুঝাবে। গৌণ মানে কি বুঝাবে? ব্যক্তি বুঝাবে। একটু পরে আমরা বিষয়টা ক্লিয়ার হব। তার আগে কি বললাম যে কর্তা যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করে তাকে বলা হয় কর্মকারক। যেমন আমি বললাম একটু আগে যে উদাহরণগুলো দিছিলাম, খোকা বই পড়ে। কে বই পড়ে? খোকা। কি পড়ে? বই পড়ে। তাহলে কাকে উদ্দেশ্য করে কাজটা করতেছে? বইকে উদ্দেশ্য করে কাজটা করতেছে। তাহলে এখানে বই হচ্ছে কর্মকারক। আমি বললাম যে মেয়েরা ফুল তুলে। কি বললাম? মেয়েরা ফুল তুলে। তাহলে মেয়েরা কি তুলে? ফুল তুলে। তাহলে এখানে ফুলটাই হচ্ছে কোন কারক? ফুলটাই হচ্ছে কর্মকারক। বললাম ছেলেরা ছেলেরা ক্রিকেট খেলে। দেখো ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে এখানে ক্রিকেটটাই হচ্ছে কোন কারক? কর্মকারক। এবার আসলে আমি এইটার উদাহরণটা দিচ্ছি যে গৌণ কর্ম হচ্ছে ব্যক্তি, মুখ্য কর্ম হচ্ছে বস্তু। কেমনে? বললাম বাবা আমাকে কলম উপহার দিলেন। কি বললাম? বাবা আমাকে কলম উপহার দিলেন। তাহলে বাবা কাকে কলম উপহার দিলেন? আমি কি ব্যক্তিবাচক না? তাহলে আমি হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে এটা হচ্ছে গৌণ কর্ম। এটা কলম দিচ্ছে, এটা বস্তু বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ম। আশা রাখবো আমরা
এই গৌণ কর্ম এবং হচ্ছে মুখ্য কর্ম নিয়ে আর কোনো ঝামেলায় পোয়াবো না। অর্থাৎ যেটা ব্যক্তিবাচক এটা গৌণ, আর যেটা বস্তুবাচক সেটা হচ্ছে মুখ্য। তাহলে খেয়াল করো ভাইয়া, যে কর্তা যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করে তাকে বলা হয় কর্মকারক, এবং এই কর্মকারক কর্মটা হয় দুই প্রকার, একটা হচ্ছে গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। কিন্তু কর্মকারক কোন অপরাধ করছে মাথায় রাখবেন, কর্মকারকটাকে আমরা চারটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? চারটা ভাগে ভাগ করব। আমি এটা মুছে দিচ্ছি, সবাই এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে নিলে হচ্ছে তোমরা পরবর্তীতে এগুলারে একটা একটা করে নোট করতে পারবা। এখন মনে রাখবেন, আজকের নোট আপনার ভবিষ্যতে খুব ভালোভাবে কাজ করবে। যে তুমি এরা ক্লাস করতেছো, বিয়েই হয়ে যাবে, তো পুরো নোট করলো পারস না করলো পারস, তবে একটা হাসির সাহস পেলে তোদের কাজে লাগবে। সো কথা হচ্ছে ভাই, আমি এটা মুছে দিচ্ছি। দেখো, কর্মকারকটাকে আমরা চারটা ভাগে ভাগ করব। কর্মটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব? চারটা ভাগে ভাগ করব। কর্মকারক কত প্রকার? চার প্রকার। একটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, আর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় কর্ম। উদ্দেশ্য বিধেয় কর্ম। তাহলে একটু খেয়াল করো, কর্মকারকটা কত প্রকার? কর্মকারকটা হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ ক্রিয়ার কর্ম, উদ্দেশ্য বিধেয় কর্ম। সব শেষ। দেখেই বুঝতে পারতেছি চারটা প্রকার ভেদ আমরা ইজিলি পারবো, কঠিন কোনো কিছুই না। দেখো, সকর্ম ক্রিয়ার কর্ম অর্থাৎ যে বাক্যের মধ্যে একটা মাত্র কর্ম থাকবে। কর্ম কয়টা? একটা। আমরা জানি ক্রিয়ার প্রকারভেদের মধ্যে কর্মের উপস্থিতিতে ক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অকর্মক ক্রিয়াকর্ম, একটা সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার মধ্যে যে বাক্যের মধ্যে একটা মাত্র কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক কর্ম। এই যে একটু আগে উদাহরণ দিলাম, এই যে বললাম রুহি, বললাম রুহি রুহি বই পড়ে। তাহলে খেয়াল করো, রুহি কি পড়ে? বই পড়ে। তাহলে কর্ম কয়টা আছে? ক্রিয়ার কর্ম কয়টা? একটা। বললাম সে সে টিভি দেখে। কি বললাম? সে টিভি দেখে। সে কি দেখে? টিভি দেখে। তাহলে ক্রিয়ার কর্ম আছে কয়টা? একটা কর্ম আছে। তাহলে এই একটা কর্ম থাকলে তাকে বলা হয় সকর্ম ক্রিয়ার কর্ম। এবার আসেন প্রযোজক ক্রিয়ার কর্ম। আমরা প্রযোজক কর্তা ছিলি, আমরা প্রযোজক কর্তা ছিলি। উদাহরণ ওইটা দিয়েই বুঝাচ্ছি। বললাম মা শিশুকে চাঁদ দেখান। মা শিশুকে চাঁদ দেখান। মা শিশুকে চাঁদ দেখান। একটু খেয়াল করে বুঝো ভাই, এখানে মা হচ্ছে কোন কর্তা? প্রযোজক কর্তা। এখানে মা কোন কর্তা? প্রযোজক কর্তা। তাহলে দেখাইতেছে কে? মা দেখাচ্ছে। তাহলে এই ক্রিয়াটাকে কোন ক্রিয়া বলা হবে? প্রযোজক ক্রিয়া। কোন ক্রিয়া বলা হবে? প্রযোজক ক্রিয়া। এটাকে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া। এটাকে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া। এটাকে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া। এখন কথা হচ্ছে, দেখো মা শিশুকে চাঁদ দেখান, তাহলে মা শিশুকে চাঁদ দেখান। তাহলে মা হচ্ছে এখানে কোন কর্তা? প্রযোজক কর্তা। আর দেখান হচ্ছে কোন কর্তা? কোন ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। তাইলে দেখো, মা শিশুকে কি দেখান? চাঁদ দেখান। তাহলে এই যে মা শিশুকে চাঁদ দেখান, তাহলে এই চাঁদরাই হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। এখানে খেয়াল করো, মা শিশুকে চাঁদ দেখান, তাহলে এই চাঁদরাই হচ্ছে কোন ক্রিয়ার কর্ম? প্রযোজক ক্রিয়ার কর্ম। কারণ দেখো, মা চাঁদরা দেখাচ্ছে, তাহলে দেখানটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে এটা যে কর্মটা থাকবে, কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে। তাহলে এখানে চাঁদরাই হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বললাম রাখাল 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 গরুকে
ঘাস খাওয়ায়। কি বললাম? রাখাল গরুকে ঘাস খাওয়ায়। তাহলে এখন খেয়াল করো, গরুকে ঘাস খাওয়ানোর কাজটা কে করতেছে? রাখাল করতেছে। তাহলে রাখাল হচ্ছে এখানে প্রয়োজন কর্তা, খাওয়াইতেছে কে? রাখাল খাওয়ায়। তাহলে এই ক্রিয়াটা হচ্ছে কোন ক্রিয়া? এই ক্রিয়াটা হচ্ছে, এই ক্রিয়াটাই হচ্ছে কোন ক্রিয়া ভাইয়া? এই ক্রিয়াটা হচ্ছে প্রয়োজক ক্রিয়া। তাহলে এটার যে কর্মটা থাকবে, এই যে কর্মটা ঘাস, এই ঘাসটাই হচ্ছে কোন কর্তা, কোন কোন কর্ম? এটা হচ্ছে প্রয়োজক ক্রিয়ার কর্ম। এবার আসেন সমধাতুর যে কর্মটা, সমধাতুজ যে কর্মটা থাকতেছে, আমি যদি সমধাতুজ কর্মের কথা বলি, সমধাতুজ কর্ম মানে হচ্ছে যে ক্রিয়া এবং কর্মের যে ধাতুগুলো থাকে সেই ধাতুগুলো একই রকম হবে, অর্থাৎ একই হবে। সমধাতুজ মানে হচ্ছে ক্রিয়া এবং কর্মের যেই ক্রিয়া এবং হচ্ছে কর্মের যেই ধাতুগুলো থাকে তা হচ্ছে একই রকম হয়। একটু ওয়েট। এবার আসো, আমি যদি সমধাতুজ ক্রিয়ার কর্মটা বলতে যাই, তাহলে সমধাতুজ ক্রিয়ার কর্মটা কি বললাম? যে দুটি কর্ম, যে ক্রিয়া এবং কর্মর যে ধাতুগুলো থাকবে, এই ধাতুগুলো কি থাকবে? সেম থাকবে। এই ধাতুগুলো কি থাকবে? সেম থাকবে। তোমাকে যদি আমি বুঝাই, দেখো আমি বললাম যে খুব এক ঘুম ঘুমিয়েছি। কি করেছি আমি? ঘুমিয়েছি। তাহলে এখানে ঘুমটা হচ্ছে কর্ম, ঘুমটা কি? কর্ম। ক্রিয়াটা কি এখানে? ঘুমিয়েছি। তাহলে দেখো এই ঘুমটাকে ভাঙলে, এই ঘুমটাকে ভাঙলে আমি এখান থেকে কি পাই? এই একটা ধাতু পাচ্ছি। এটা থেকে আবার কি পাচ্ছি? এই একটা ধাতু পাচ্ছি। তাহলে ধাতুটা অথবা ক্রিয়ামূলটা সেম কিনা, ক্রিয়ামূলটা সেম কিনা, যদি ক্রিয়াটা সেম হয়, তা ক্রিয়ামূলটা সেম হয়, তাহলে সেটা হচ্ছে সমধাতুজ কর্ম। আমি বললাম আজ এক খাবার খেয়েছি বা এক খাওয়া খেয়েছি, অথবা আমি বললাম আজকে এক দেখা দেখেছি। তাহলে এই যে দেখা দেখেছি, তাহলে দেখো এক দেখা, যে বললাম আজকে তাকে, বললাম তার দেখ, আজকে তাকে, আচ্ছা খুব দেখা, খুব দেখা দেখেছি। তাহলে দেখো এই দেখা শব্দটার বাংলা কি হয়? দেখ। আর দেখেছিটার বাংলা কি হয়? দেখ। তাহলে খেয়াল করো, এখানে যে ধাতুগুলা বা ক্রিয়ামূলগুলা সেম কিনা। ক্রিয়ামূলগুলা যদি সেম থাকে তাহলে তাকেই বলা হবে কোন, তাকে কি বলা হবে ভাইয়া? তাকে বলা হবে সমধাতুজ ক্রিয়ার কর্ম। আমি আশা করি ক্লিয়ার। এবার আসো ভাই, আমরা উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে কথা বলি। আমরা হচ্ছে এবার উদ্দেশ্য বিধেয় কর্ম নিয়ে কথা বলবো। একটু মানে ইম্পর্টেন্ট সময় কল দেয় আমারে। দেখো সমধাতুজ উদ্দেশ্য এবং বিধেয় কর্ম, অর্থাৎ যে কর্মটা থাকবে সেই কর্মটা উদ্দেশ্য অংশেও বসবে, বিধেয় অংশেও বসবে। দেখ উদ্দেশ্য বিধেয় কর্মটা কি হবে? উদ্দেশ্যটা, বিধেয়টা উদ্দেশ্য অংশ, সরি কর্মটা উদ্দেশ্য অংশ বসবে, আবার বিধেয় অংশ বসবে। যেমন আমি বললাম দুধকে মোরা দুগ্ধ বলি,
হলুদকে বলি হরিদ্রা। কি বললাম? দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। তাহলে এখন খেয়াল করো, কাকে মোরা দুগ্ধ বলি? দুধকে। কি বলি? দুগ্ধ বলি। তাহলে এখন খেয়াল করো, এই দুধটা হচ্ছে কর্ম, দুগ্ধটা হচ্ছে কর্ম, আর মোরাটা হচ্ছে এখানে কর্তা। আমরা বলি, কারা বলি? মোরা বলি। দুধকে কারা? দুগ্ধ বলি, দুধকে মোরা দুগ্ধ বলি। তাহলে এখানে দুধটা হচ্ছে কর্ম, দুগ্ধটাও কি? কর্ম। তাহলে এই কর্মটা কোথায় বসছে? সাবজেক্ট অংশে। এটা কোথায় বসছে? অবজেক্ট অংশে। তাই এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়। তাহলে এটা বলা উদ্দেশ্য বিধেয় কর্ম। আর হলুদকে বলি হরিদ্রা। তাহলে হলুদ্রা হচ্ছে উদ্দেশ্য, হরিদ্রা হচ্ছে বিধেয়। আশা করি ক্লিয়ার। কর্মকারকের 14 গোষ্ঠী ক্লিয়ার। এবার আসেন আমরা কথা বলবো করণ কারক নিয়ে। কোন কারক নিয়ে কথা বলবো? করণ কারক নিয়ে কথা বলবো। আর 20 মিনিট আছে, আমরা 20 মিনিটে দেখি কি কতটুকু শেষ করতে পারি। এবার হচ্ছে আমরা একটু করণ কারক নিয়ে কথা বলি। আসো এবার হচ্ছে করণ কারক নিয়ে কথা বলি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা যে দুইজন ক্লাস করতেছ? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা সবাই? সামিয়া এবং হচ্ছে দীপা, দীপ্তি, তিনজন যে বলতেছি, এতটুকু ক্লিয়ার? ভাই তাড়াতাড়ি কমেন্ট কর। এতটুকু বুঝতে হচ্ছে, একটু কমেন্ট করো। এবার হচ্ছে আমরা করণ কারক নিয়ে কথা বলবো। কোন কারক? করণ কারক। আমি বলতেছি যারা ক্লাস করবি একদম শেষ পর্যন্ত যারা করবি তোদের জন্য হচ্ছে লাভ, তোরা বুঝবি অনেক। দেখ, কর্তৃকারক এবং কর্মকারক ক্লিয়ার। এবার হচ্ছে আমরা করণ কারক বলবো। করণ, দেখো করণ শব্দটা আসছে উপকরণ শব্দ থেকে। কি শব্দ থেকে? উপকরণ শব্দ থেকে। তাহলে দেখো তো ভাইয়া, এই যে উপকরণ মানে কি বুঝায়? কোন একটা মাধ্যম বা কোন একটা যন্ত্র বুঝায় বা সহায়ক বুঝায়। তাহলে মাথায় রাখবা, করণ কারক মানেই হচ্ছে যন্ত্র, সহায়ক অথবা হচ্ছে মাধ্যম বুঝাবে। তাহলে করণ কারক মানে কি বুঝায়? যন্ত্র, সহায়ক এবং হচ্ছে মাধ্যমকে বুঝায়। তাহলে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক এবং মাধ্যমকে কোন কারক বলা হয়? করণ কারক। বুঝো, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক এবং মাধ্যমকে কোন বা কারক বলা হবে? তাকে বলা হবে করণ কারক। এবং মাথা রাখবা, ক্রিয়াকে যদি আমরা কি হতে দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা, কি হতে দ্বারা প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কোন কারক? সম্প্রদান, করণ কারক। তাহলে খেয়াল করো, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক এবং মাধ্যমকে কি বলা হয়? করণ কারক বলা হয়। জাস্ট উদাহরণে বিশ্বাসী, আমি বললাম কলম দিয়ে নীলা কলম দিয়ে লিখে। নীলা কি কিসের দ্বারা লিখে? সরি, এটা কিসের দ্বারা হবে? কিসের দ্বারা? নীলা কিসের দ্বারা লিখে? কলম দিয়ে লিখে। তাহলে এখানে কলম দিয়ে হচ্ছে, কলম দিয়ে কি যন্ত্র বোঝাচ্ছে না? তাহলে সেটা হচ্ছে কোন কারক? করণ কারক। কিন্তু আমি যদি বলি নীলা কলম নিল, কি বললাম? নীলা কলম নিল। দেখো পার্থক্যটা দেখো, নীলা কলম দিয়ে লিখে, দিয়ে লিখে, তাহলে লিখার মাধ্যম বা যন্ত্র হচ্ছে কলম। কিন্তু নীলা কলম নিল, তাহলে এটা কিন্তু এখানে কর্ম হবে। এটা কি হবে? কর্মকারক হবে। নীলা কি নিল? কলম নিল। আশা করি ক্লিয়ার। এবার আসেন আমি আরো উদাহরণ দিই। বললাম জগতে কীর্তিমান হও, জগতে কীর্তিমান হও সাধনায়। তাহলে জগতে কীর্তিমান হওয়ার মাধ্যমটা কোনটা? সাধনা। তাহলে এটা হচ্ছে কি বুঝা ভাইয়া? এটা হচ্ছে এখানে করণ কারক। আমি বললাম আরেকটা জিনিস মাথায় রাখবা, কোন খেলার মধ্যে যদি নাম বললাম বল, বল ক্রিকেট বলের বল, লুডু, তাস, দাবা। কি বললাম? বল, লুডু, তাস, দাবা। দেখো কি বলছি, বল, লুডু, তাস, দাবা। এগুলা খেলার নামও বুঝায়, এগুলো আবার উপকরণ বা সহায়কও বোঝায়। তাহলে এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে,
এটা যদি হেডলাইন আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে এটা কখনো কর্মকারক হবে না, এটা হবে কোন কারক, এটা হবে করণ কারক। কিন্তু আমি বললাম ছেলেটি ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট একটা খেলার নামকে বোঝাচ্ছে, তাহলে ক্রিকেটটা হবে কর্মকারক। কিন্তু যদি বলা হয় ছেলে বল খেলে, কি খেলে, বল খেলে, তাহলে বলের নিচে দাগ দিলে এটা হবে করণ কারক। কারণ এটা ডিফারেন্সটা জাস্ট, এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা পড়া যে বল, লুডু, তাস, দাবা কোন এগুলোর নিচে যদি দাগ দেওয়া থাকে এগুলো হচ্ছে অপাদান কারক। তাহলে বললাম জগতে কীর্তিমান হওয়ার সাধনায় নীলা কলম দিয়ে লেখে, বললাম লাঙ্গল দ্বারা হাল চাষ হয়, লাঙ্গল দ্বারা হাল চাষ হয়। তাহলে দেখো কিসের দ্বারা হাল চাষ হয়, লাঙ্গল দ্বারা। তাহলে এখানে লাঙ্গল দ্বারা হচ্ছে কোন কারক, করণ কারক। আশা করি ক্লিয়ার। তাহলে করণ কারক সবাই ক্লিয়ার কিনা? আমি উদাহরণ 3টা দিছি মাত্র, তাড়াতাড়ি শেষ করতেছি, তোমাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি। এরপরে ক্লাসে মানে এরপরে যে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কোনো সমস্যা হইলেই অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, অথবা আমাদের গ্রুপে একটু ইয়ে করতে পারো, আমার পেজে একটু মেসেজ করলে আমি ক্লিয়ার করে দিব। তো কথা হচ্ছে সবাই এতটুকু ক্লিয়ার কিনা, করণ কারক ক্লিয়ার কিনা? দীপা এবং সামিয়া ক্লিয়ার? এই যে আমি হচ্ছে বল, লুডু এবং হচ্ছে তাস এগুলো দিয়ে একটু দেই। বললাম সে তাস খেলে, সে কি খেলে, তাস খেলে। তাহলে হওয়ার কথা ছিল কোন কারক, কর্মকারক। কিন্তু যেহেতু তাস বলছি, বল, লুডু, তাস, দাবা এগুলো সবসময় কোন কারক, এগুলো সবসময় হচ্ছে করণ কারক। এগুলো সবসময় কোন কারক, করণ কারক হবে। ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। এবার আসলে আমরা সম্প্রদান কারকটাকে তো আচ্ছা সম্প্রদান কারক পরে পড়াচ্ছি। আমরা হচ্ছে অপাদান এবং হচ্ছে অধিকরণ দুইটা একসাথে পড়াবো, অপাদান এবং হচ্ছে অধিকরণ। কারণ আমরা এই দুইটার মধ্যে পার্থক্য দেখাইয়াই শেষ করব, ঠিক আছে? অপাদান এবং হচ্ছে অধিকরণ, কারণ সময় খুব কম, আমি শেষ করতে হবে। অপাদান কারক আরেকটা হচ্ছে অধিকরণ কারক। দেখো একদম ক্লিয়ার, প্যাচ লাগায় স্টুডেন্টরাই অপাদান এবং অধিকরণের মধ্যে। আজকের পরে ক্লিয়ার, খেয়াল করো। অপাদান আর একটা হচ্ছে অধিকরণ। অধিকরণ কারক মানে হচ্ছে 3টা জিনিস বুঝাবে। একটা হচ্ছে বিষয় বুঝাবে, কোন একটা বিষয়। বললাম সে অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা বিষয়, সাবজেক্ট বুঝাচ্ছে। বললাম সময় বুঝাবে, সময় কি বুঝাবে, সময় বুঝাবে। স্থান বুঝাবে, বিষয় সময় স্থান বুঝায়। তাহলে বিষয় সময় স্থান বুঝলে সেটা কোন কারক, অধিকরণ কারক। আর অপাদান মানে হচ্ছে বিচ্যুত হওয়া, কি হওয়া, বিচ্যুত হওয়া, তৈরি হওয়া, দূরীভূত হওয়া। বিচ্যুত হওয়া, তৈরি হওয়া, দূরীভূত হওয়া, আরম্ভ হওয়া, বিচ্যুত হওয়া, তৈরি হওয়া, দূরীভূত হওয়া, আরম্ভ হওয়া, ভীত হওয়া, জাত হওয়া। এইগুলো বুঝাইলে কোন কারক ভাইয়া, অপাদান কারক। বুঝো অপাদান কারকটা কি, বিচ্যুত হওয়া বুঝাবে, তৈরি হওয়া বুঝাবে, দূরীভূত হওয়া বুঝাবে, আরম্ভ হওয়া বুঝাবে, জাত হওয়া, জাত মানে হচ্ছে সৃষ্টি হওয়া বুঝাবে। দেখেন আমি এটা দিয়ে আগে উদাহরণ দিচ্ছি। বললাম বিচ্যুত হওয়া, বললাম গাছ থেকে পাতা পড়ে, কি বললাম, গাছ থেকে পাতা পড়ে। তাহলে কোথা থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। তাহলে পাতা পড়াটা কি, বিচ্যুত হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তাহলে ছিঁড়েই তো পাতাটা পড়তেছে, তাহলে এটা হচ্ছে কোন কারক, অপাদান কারক। কিন্তু আমি বললাম গাছে পাতা আছে, কি বললাম, গাছে পাতা আছে। তাহলে কোথায় পাতা আছে, গাছের মধ্যে। তাহলে এই গাছটা হচ্ছে কোন কারক, অধিকরণ কারক। কারণ এটা স্থান বুঝাচ্ছে, পাতাটা কোথায় আছে, গাছের মধ্যে আছে। এবার আসেন, আমি বললাম যে তিলে তিলে তৈল হয়, কি বললাম, তিলে তৈল হয়। তাহলে কিসের দ্বারা তৈল হয়, তিলের দ্বারা। তাহলে তিল থেকে তৈল সৃষ্টি হচ্ছে, যারা তো হচ্ছে বা তৈরি হচ্ছে। তাহলে তৈরি হওয়া বুঝালে অপাদান কারক। কিন্তু আমি বললাম তিলে তৈল আছে, কি বললাম, তিলে তৈল আছে। তাহলে তৈলটা কোথায় আছে, তিলে আছে। তাহলে এখানে তিলে হচ্ছে আবার অধিকরণ কারক, কারণ তৈলটা থাকতেছে কোথায়, তিলের মধ্যে থাকতেছে। দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি আশা করতেছি।
আমি বললাম যে সে, এটা দিয়ে একটু বুঝাই, সে ঢাকা যাবে। সে কোথায় যাবে? ঢাকা যাবে। স্থান বোঝাচ্ছে, স্থান বুঝলে সেটা হচ্ছে অধিকরণ কারক। বললাম মঙ্গলবার বিদ্যালয় বন্ধ। তাহলে কি বার বিদ্যালয় বন্ধ? মঙ্গলবার। তাহলে এখানে মঙ্গলবারটা আবার কি বুঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। আমি বললাম যে সে গণিতে কাঁচা। সে কিসের মধ্যে কাঁচা? গণিতে কাঁচা। তাহলে এটা কি বুঝাচ্ছে? বিষয় বুঝাচ্ছে। তাহলে বিষয় বুঝালে, স্থান বুঝাইলে এবং হচ্ছে সময় বুঝালে কোন কারক? অধিকরণ কারক। কিন্তু দেখো আবার এই মঙ্গলবার দেখো কেমন অপাদান কারক হয়ে যায়। আমি বললাম মঙ্গলবার থেকে স্কুল বন্ধ। কি বললাম? মঙ্গলবার থেকে স্কুল বন্ধ। তাহলে বন্ধ শুরু হবে কি বার থেকে? মঙ্গলবার থেকে। বুঝছো ভাই? কি বার থেকে স্কুল বন্ধ শুরু হবে? মঙ্গলবার থেকে বন্ধ শুরু হবে। তাহলে মঙ্গলবার থেকে হচ্ছে কোন কারক? অপাদান কারক। আমি বললাম যে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। কি বললাম? ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এখন দেখো বললো চট্টগ্রাম থেকে, এটা নিচে দাগ দিল, ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তাহলে এই দুইটার নিচে দাগ দিল। তাহলে একটু খেয়াল করো, তাহলে চট্টগ্রাম থেকে, তাহলে ট্রেন ছাড়ছে কোথা থেকে? চট্টগ্রাম থেকে। যদি ছাড়া বুঝায়, আরম্ভ হওয়া বুঝাচ্ছে, এটা ছাইরা যাচ্ছে, তাহলে ছাইরা যাওয়া বুঝালে চট্টগ্রাম থেকে কোন কারক? অপাদান কারকে। কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। আমি বিভক্তি পড়াইছি এগুলা। ঢাকার উদ্দেশ্যে কোথায় যাচ্ছে? ঢাকায় যাচ্ছে। তাহলে স্থির স্থান, এই ঢাকাটা হচ্ছে স্থানকে বুঝাচ্ছে। তাহলে ঢাকা হচ্ছে এখানে অধিকরণ কারক। তাহলে ঢাকা হচ্ছে কোন কারক? অধিকরণ। চট্টগ্রাম হচ্ছে অপাদান। এবার আসেন ভীত হওয়া, ভয় পাওয়া। বললাম বাবাকে বড্ড ভয় পাই। বাবাকে ভয় পাই। তাহলে কাকে ভয় পাই? বাবাকে। তাহলে ভয় পাওয়া অর্থে, ভয় পাওয়া অর্থে এটা কোন কারক? এটা হবে অপাদান কারক। ক্লিয়ার ভাইয়া? এবার আসেন অপাদান কারকের মধ্যে খেয়াল করো, অপাদান কারক থেকে যা সৃষ্টি হয়। দেখো, আচ্ছা আগে আমাকে এটা বলো যে অপাদান অধিকরণের মধ্যে যে পার্থক্যটা বুঝছি কিনা? অপাদান এবং অধিকরণের মধ্যে পার্থক্যটা বুঝছি কিনা? আমি বললাম পুকুরে মাছ আছে। কি বললাম? পুকুরে মাছ আছে। তাহলে এখানে পুকুর হচ্ছে কোন কারক? অধিকরণ কারক। আমি আবার বললাম যে ধরো ছাদে বৃষ্টি পড়ে। তাহলে খেয়াল করো, ছাদে বৃষ্টি পড়ে। তাহলে এখানে কোথায় বৃষ্টি পড়ে? ছাদে। তাহলে এই ছাদটা হচ্ছে যে ঘরের রুফটপ। তাহলে এই ছাদ হচ্ছে কোন কারক? অধিকরণ কারক। কোথায় বৃষ্টি পড়তেছে? ছাদে। কিন্তু বললাম ছাদ থেকে বৃষ্টি পড়ে। কি বললাম? ছাদ থেকে বৃষ্টি পড়ে। তাহলে পানি পড়তেছে কোথা থেকে? ছাদ থেকে। তাহলে এটা কোন কারক? অপাদান কারক। তাহলে ক্লিয়ার কিনা ভাইয়া? অপাদান কারক এবং অধিকরণ কারকটা আরেকটু পড়া আছে। অপাদান কারক এবং অধিকরণ কারকটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো। অপাদান কারক এবং হচ্ছে অধিকরণ কারক সবাই ক্লিয়ার কিনা? অপাদান কারক এবং অধিকরণ কারক সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট প্লিজ। অপাদান এবং অধিকরণ কারক সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট করো প্লিজ। অপাদান এবং অধিকরণ কারক ক্লিয়ার? হ্যাঁ। এবার আসেন আমি এই যে অপাদান কারকটা থেকে যে সৃষ্টি হচ্ছে, দেখো একটু বুঝো। অধিকরণ কারক শেষ, একটু এখানে বুঝো। আমি বললাম তিলে তৈল হয়। বললাম খেজুর রসে গুড় হয়। বললাম আমে জুস হয়। বুঝছো? হ্যাঁ, দেখো সৃষ্টি হচ্ছে কোথা থেকে? তিল থেকে তৈল হচ্ছে, খেজুরের রসে গুড় হচ্ছে, আমে জুস হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে যার থেকে সৃষ্টি হয় বা জাত হয় বা তৈরি হয় সেটা কোন কারক?
অপাদান কারক, কিন্তু যেটা সৃষ্টি হবে সেটা কর্মকারক। তাহলে এই যে তৈল, গুড়, জুস, এগুলা কোন কারক? এগুলোকে বলা হবে কর্মকারক। দেখো, যার থেকে সৃষ্টি হয় সে অপাদান কারক, আর যার থেকে যা সৃষ্টি হচ্ছে তা হচ্ছে কর্মকারক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো আমি সম্প্রদান কারকটা দেখাই দেই এবং সম্বন্ধ কারকটা। দেখেন, সম্প্রদান আজান দিয়ে ফেলছে আর 5-7 মিনিট পড়াবো, 5 মিনিট। আরেকটা হচ্ছে সম্প্রদান কারক, আরেকটা হচ্ছে সম্বন্ধ কারক। তাহলে খেয়াল করো, সম্প্রদান কারক সহজ কথায় নিজ সত্য বা নিজ সম্পদ ত্যাগ করা বুঝাবে। কি বুঝাবে? নিজ সম্পদ অথবা নিজ সত্য ত্যাগ করা বুঝাবে। আর সম্বন্ধ কারক হচ্ছে বিশেষ্য বা সর্বনামের সাথে র, এর, কার, কের যুক্ত থাকবে। দেখবো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার। কি বললাম? র, এর, কার, কের যুক্ত থাকবে। তাহলে একটু খেয়াল করেন, নিজ সত্য ত্যাগ করা বুঝালে কোন কারক? সম্প্রদান কারক। বললাম সৎপাত্রে কন্যাদান করো। কি বললাম? সৎপাত্রে কন্যাদান করো। আচ্ছা, আমরা সৎপাত্রে যে কন্যাদান করি বা নিজেদের বোনদেরকে বা নিজের মেয়েকে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে তাকে কি আর ফিরে আনা যাবে ডিভোর্স ছাড়া? করছি বললাম। তাহলে সৎপাত্রে কন্যাদান করতেছো, দান কন্যা দিয়ে দিচ্ছ, তাহলে সেটা হচ্ছে কোন কারক? সম্প্রদান কারক। আমি বললাম যে অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো। তাহলে এখানে অন্ধজনকে যে আমরা আলো দিচ্ছি, সে মানে সাহায্য করতেছি, এটা হচ্ছে কোন কারক? সম্প্রদান কারক। বললাম ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। তাহলে এখানে ভিখারিকেই হচ্ছে কোন কারক? সম্প্রদান কারক। ক্লিয়ার? এবার আসেন, এই যে র, এর, কারকের যুক্ত থাকলে সেটা হচ্ছে সম্বন্ধ কারক। আমি বললাম ফুলের গন্ধে ঘুম আসে না। যা লিখতেছি, যা উদাহরণ দিচ্ছে এগুলোই আসবে। ফুলের গন্ধে ঘুম আসে না। কিসের গন্ধে ঘুম আসে না? ফুলের গন্ধে। তাহলে এখন থেকে এটার সাথে এর বিভক্তি আছে কিনা? আছে কিনা? আছে, থাকলে এটা হচ্ছে সম্বন্ধকারক। বললাম তখনকার দিনে, তখনকার দিন ভালো ছিল। কি বললাম? তখনকার দিন ভালো ছিল। তাহলে এই যে তখনকার, র, এর, কারকের, তখনকার আছে কিনা কার? তাহলে এটা হচ্ছে কোন কারক? সম্বন্ধকারক। বললাম ক্ষণিকের জীবন রেখে কি লাভ? জীবন রেখে কি লাভ? কি বললাম? ক্ষণিকের জীবন রেখে কি লাভ? তাহলে এই যে ক্ষণিকের, র, এর, কারকের আছে, কের, কের থাকলে র, এর, কারকের যুক্ত কোনো শব্দ দেখলেই সেটা কোন কারক? সম্বন্ধ কারক। আশা করি সবাই ক্লিয়ার। এবং আমি এই যে তোমাদেরকে প্রায় 1 ঘন্টা যাবত যে ক্লাসটা দিলাম, সে 1 ঘন্টা যাবত ক্লাসের মধ্যে আমি চেষ্টা করছি কারকটাকে একদম ভালোভাবে শেষ করার। যদিও ওইটা আমার স্মার্ট বোর্ড না, যদি স্মার্ট বোর্ড থাকতো তাহলে আমি অবশ্যই হচ্ছে সেখানে কোশ্চেন অ্যানালাইসিস করতে পারতাম, কোশ্চেন দিতে পারতাম। যদিও স্মার্ট বোর্ড নাই, ইনশাআল্লাহ আমরা স্মার্ট বোর্ড নিব। তবে তোমরা তোমাদের পরবর্তী ব্যাচ বা যারা হচ্ছে পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবে, তারা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডে ক্লাস দেখতে পাবে। তোমাদের জন্য দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে হচ্ছে তোমরা পাও নাই। তো এটাকে তোমরা অবশ্যই বাজেভাবে নিবে না, কারণ হচ্ছে তোমরা অবশ্যই বুঝতেছো আমরা মাত্র উঠতেছি। আমি বিশেষ করে আমি মাত্র উঠতেছি, আর বাকিরা সবাই অলরেডি ডান। তো কথা হচ্ছে ভাই, এখন আমরা হচ্ছে যদি এখন আমার কাছে যদি কোশ্চেন থাকতো বেশি পরিমাণে, আমি এখানে কোশ্চেন স্লাইড করে করে দেখাইতে পারতাম, কিন্তু আমার তো এখন কোশ্চেন এক গরিব মানুষ। সো তোমাদের কাজ হচ্ছে ভাই, যে কারকটা পড়াইলাম আজকে, এই কারকের ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আমি আজকে হচ্ছে এটা সুন্দর মতো করে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিব। তুমি যদি কোনো সমস্যা হয় তুমি ইউটিউব চ্যানেল থেকে আবার এটা ক্লিয়ারলি শেষ করতে পারবা। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি কারকটা পড়াইছি আজকে হচ্ছে কারকের 14 গোষ্ঠী, তুমি বাসার মধ্যে বৈশা বৈশা রাত্রেবেলা ভালো করে শেষ করে ফেলবা। যদি কোনো সমস্যা থাকে, আমি তো বলছি যে আমাদের গ্রুপ আছে অথবা আমার পেজে মেসেজ করলে আমাকে পাবা, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই হচ্ছে একটু কমেন্ট করো প্লিজ যে কারকের ক্লাসটা কতটুকু সুন্দর ছিল, বা তোমাদের কাছে সবকিছু ক্লিয়ারলি মনে হয়েছে কিনা, সবাই একটু দোলাই কমেন্ট করো।
সবাই একটু কমেন্ট করো ভাইয়া যে ক্লাসটা কেমন ছিল আজকে। সবাই একটু কমেন্ট করো প্লিজ, কেমন ছিল ক্লাসটা। আচ্ছা, যারা একদম শেষ পর্যন্ত ক্লাস করছো তারা অবশ্যই বুঝছো। দীপা তুমি বুঝছো আশা করি। রুহি, সামিয়া রুহি, প্যারা নাই বোন, ভার্সিটি হয় নাই তো কি হয়েছে, আরো একটু ভালো করে এখন থেকে পড়ো, ইনশাল্লাহ চান্স হবে। বুঝছো তো অনেক সিট, সো প্যারা না নিয়া পড়াশোনা করো। রমজান মাসটা এই যে আল্লাহর একটা ফজিলতপূর্ণ একটা কি বলে মাস, এই মাসটাতে একটু ভালো করে পরিশ্রম করো, রাত্রেবেলা ভালো করে পড়ো, দিনের বেলাও কাজ কাম করো, ঘুমাও, পড়ো, মানে একটা সামঞ্জস্য রাখি একটু ভালো করে পড়ো, ইনশাল্লাহ তুমি ভার্সিটির চান্স পাবা। তো কোনো ধরনের প্যারা নেওয়ার দরকার নাই, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? তো সবাই হচ্ছে ভাইয়া ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই রোজা রাখতেছো, ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।